সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ওয়ান শট সিকিউ ক্লাসে আজকে আমরা তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া ও চুম্বকত্ব এই অধ্যায়ে সৃজনশীল সলভ করব। তো এই অধ্যায় থেকে বিগত বছরে যতগুলো প্রশ্ন বোর্ডে আসছে এই সবগুলো প্রশ্ন আমরা আমাদের স্লাইডে নিয়ে আসছি এবং আমরা টপিক ভাগ ভাগ করে দেখছি। এখন পর্যন্ত মোট 3টা টপিক থেকেই সব সৃজনশীল আসছে। তো চলো শুরু করি। আমাদের প্রথম টপিক টাইপ 1, এখানে চুম্বক ক্ষেত্র নির্ণয়। এই চুম্বক ক্ষেত্র নির্ণয় এই টপিক থেকে এখন পর্যন্ত টোটাল 13 বার প্রশ্ন আসছে। চুম্বক ক্ষেত্র নির্ণয়, এই চুম্বক ক্ষেত্র রিলেটেড প্রশ্ন আসছে এখন পর্যন্ত 13 বার। তো চুম্বক ক্ষেত্র রিলেটেড যতগুলো ফর্মুলা আছে এগুলো আমরা একটু রিপিট করতেছি, তারপরে এখান থেকে প্রশ্ন সলভ করব। তো দেখো আমরা চুম্বক ক্ষেত্র এটা বের করি বিও-সেভার্টের সূত্র বা বায়োট-সেভার্টের সূত্র থেকে, তাই না? চুম্বক ক্ষেত্র নির্ণয় করা হয় বায়োট-সেভার্টের সূত্রের সাহায্যে, মনে আছে? তো বায়োট-সেভার্টের সূত্রটা একটু লিখো সবাই খাতায়। বিও-সেভার্ট বলে অথবা বায়োট-সেভার্ট বলে। বায়োট-সেভার্টের সূত্র মনে আছে না সবার? এই যে ডিবি ইকুয়াল কি ছিল? মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, মনে আছে এটা? এই ডিবি দ্বারা কি বোঝায়? ক্ষুদ্র চুম্বক ক্ষেত্র, তাই না? মিউ নট কি বলতো? শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা। 4 পাই তো কনস্ট্যান্ট, আই কি? তড়িৎ প্রবাহ, ডিএল হচ্ছে পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য, তাই না? আর সাইন থিটা কি? এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, কারেন্টের ডিরেকশন এবং আমার নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী কোণ। আর আর হচ্ছে দূরত্ব। আচ্ছা, এই বিও-সেভার্টের সূত্র ব্যবহার করে আমরা এই যে একটা প্রমাণ শিখছিলাম না, যে একটা সরু সুষম পরিবাহী, এই পরিবাহী থেকে নির্দিষ্ট দূরত্বে ধরো এ দূরত্বে চুম্বক ক্ষেত্র নির্ণয়, মনে আছে? চুম্বক ক্ষেত্রের ফর্মুলা কি ছিল বলো তো? মিউ নট আই বাই 2 পাই আর, মনে আছে? মিউ নট আই বাই 2 পাই আর। আচ্ছা, আমরা আরও একটা ফর্মুলা পড়ছিলাম, আমরা আরেকটা ফর্মুলা পড়ছিলাম বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর জন্য। এই যে এরকম পরিবাহী কুণ্ডলী যদি তার পেঁচানো থাকে, এর মধ্যে তড়িৎ প্রবাহ যদি আই হয় এবং এর 2 পাই এ, এটা এ, এইখান থেকে এই যে দেখো এটা যদি ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ আর, তাহলে এটা ঠিক সেন্টারে। চুম্বক ক্ষেত্রের ফর্মুলা কি? মিউ নট আই বাই 2 আর, মনে আছে এটা? মনে আছে এটা? আচ্ছা, আমরা আরও একটা ফর্মুলা পড়ছিলাম যে এফ ইকুয়াল টু কিউ বিবি সাইন থিটা। এফ ইকুয়াল কি ছিল? কিউ বিবি। যদি চুম্বক বল দেওয়া থাকে, এটা দ্বারা কি বোঝায়? চুম্বক বল। এইখান থেকে চুম্বক ক্ষেত্র বের করতে বলতে পারে যে এফ ইকুয়াল টু কিউ বাই এফ বাই কিউ বি সাইন থিটা। তাহলে দেখো চুম্বক ক্ষেত্র রিলেটেড ফর্মুলা কতভাবে আসতে পারে? চুম্বক ক্ষেত্র রিলেটেড ফর্মুলা আসতে পারে চুম্বক বল এই সূত্র থেকে, চুম্বক বলের সূত্র থেকে, অথবা এইখান থেকে আসতে পারে একটা পরিবাহী কুণ্ডলীর জন্য, এখান থেকে আসতে পারে একটা সরু সুষম পরিবাহীর চারপাশে, তাই না? আচ্ছা বলো তো, চুম্বক ক্ষেত্র এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, তাই না? চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা হয় ফ্লেমিং এর ডান হস্ত সূত্রের সাহায্যে না বাম হস্ত সূত্রের সাহায্যে? ডান হস্ত সূত্রের সাহায্যে। ফ্লেমিং কি বলছে? ফ্লেমিং বলছে যে একটা সরু সুষম পরিবাহী, ফ্লেমিং বলছে যে একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে যেদিকে তড়িৎ প্রবাহিত হবে ওই দিকে ডান হাতের বৃদ্ধ আঙ্গুল রাখলে, খেয়াল করা, ওইদিকে ডান হাতের বৃদ্ধ আঙ্গুল রাখে, বাকি আঙ্গুলগুলা চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করে, তাই না? খেয়াল করা, ডান হাতের বৃদ্ধ আঙ্গুল রাখলে বাকি আঙ্গুলগুলা চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করে। তাহলে এই নিচের বিন্দুতে মনে করো এ বিন্দু, এখানে চুম্বক ক্ষেত্রের দিক কি? ভিতরে না উপরে? ভিতরে। চুম্বক ক্ষেত্রের দিক দেখছো এটা কি? এটা ইউজ করবো কিন্তু। এই যে এ বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক বোর্ডের ভিতরে, আর এখানে যদি বি বিন্দু চিন্তা করি চুম্বক ক্ষেত্রের দিক কি? বোর্ডের উপরে। এই যে এই বরাবর যদি একটা আমরা পরিবাহীর এই দিকে ডান হাতের বৃদ্ধ আঙ্গুলি রাখি, তাহলে এ বিন্দুতে আমার আঙ্গুলগুলো বোর্ডের ভিতরে প্রবেশ করতেছে, চুম্বক ক্ষেত্রের দিক বোর্ডের ভিতরে, আর বি বিন্দুতে কি? উপরে উঠতেছে, তাই না? হ্যাঁ, বুঝছো এটুকু? ক্লিয়ার? আচ্ছা, তাহলে চুম্বক ক্ষেত্র রিলেটেড এই কয়টা ফর্মুলা আমাদের কাজে লাগবে। এই চুম্বক ক্ষেত্রের আমরা ম্যাথ সলভ করি। চলো, এই ম্যাথটা কি আমরা ক্লাসে করছিলাম? এটা ক্লাসে করছিলাম।
করছিলাম এটা ক্লাসে না, এটা ট্রাই করো তাহলে। খাতায় প্রশ্ন তোলার দরকার নাই, ঢাকা বোর্ড 19 লিখে ম্যাথ করা শুরু করো। ঢাকা 19 লিখে ম্যাথ সলভ করা শুরু করো। বলা হচ্ছে 50 মিটার লম্বা একটা সোজা তারের মধ্য দিয়ে, তাহলে এল এর মান হচ্ছে 50 মিটার, এর মধ্যে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই এর মান হচ্ছে 2 এম্পিয়ার। তারটি হতে 2 মিটার লম্ব দূরত্বে, এই লম্ব দূরত্ব এর মান হচ্ছে 2 মিটার, 2 মিটার লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্ব মনে আছে না, আমরা একটু আগে দেখলাম একটা পরিবেশ মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে যে এইখান থেকে আমরা এ লম্ব দূরত্বে চুম্বক ক্ষেত্র বের করি, মনে আছে? আচ্ছা, এখানে পি বিন্দুতে, এই বিন্দুটা হচ্ছে আমাদের পি বিন্দু, এই যে পি বিন্দু, পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বি, সমান লম্বা অপর একটি তার দিয়ে আয়তকার কুণ্ডলী তৈরি করে কুণ্ডলীর তলকে বি চুম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখা হয়েছে। এই যে এয়ারপোর্ট থেকে এইটুকু আমরা পরে পড়বো, আগে শুধু এইটুকু নিয়ে কাজ করো, প্রথম অংশটুকু নিয়ে কাজ করো। বলছে চুম্বক ক্ষেত্র বি এর মান কত? উদ্দীপক এই পর্যন্ত পড়লেই হবে, এই পর্যন্ত পড়া হয়েছে না সবার? এই পর্যন্ত উদ্দীপক পড়ে তারপর প্রশ্নটা পড়ো, বাকি অংশটুকু ঘ নাম্বারের জন্য, ঘ নাম্বার অন্য টপিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা সলভ করি। দেখো বলছে বি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত, তাহলে বলো তন্ময়, চুম্বক ক্ষেত্রের ফর্মুলা কি? মিউ নট আই বাই 2 পাই এ, তাই না? মিউ নটের মান কত? মিউ নটের মান কত? মিউ নট কি? মিউ নটের নাম কি? শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা, এটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু আই এর মান কত? আই 2 এম্পিয়ার বাই 2 পাই এর মান কত বলো তো? 2। ক্যালকুলেটর বসাও তো, কত আসে? ক্যালকুলেটরে বসাও। হ্যাঁ, রেজাল্ট মিলছে এটা শাফি? কত আসে? 2 ইন্টু আচ্ছা আচ্ছা, পরের প্রশ্নে যাই। হ্যাঁ, এটা তো হয়েছে সবার, তাই না? পরের প্রশ্নে যাই, খেয়াল করো। এই যে এটা সলভ করো সবাই, এটা নিজেরা ট্রাই করো। দুই নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 19, এটা নিজেরা ট্রাই করো। টেসলা, চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। পেনটা ওরে দাও। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে একজন শিক্ষার্থী দুটি কুণ্ডলীকে, এই যে দেখো এখানে দুইটা কুণ্ডলী আছে, এই হচ্ছে একটা কুণ্ডলী আর একটা বড় কুণ্ডলী, তাই না? এখানে একটা শব্দ আছে সমাক্ষীয়ভাবে। সমাক্ষ মানে কি দেখো তো, এই যে এখানে একটা বিন্দু যদি চিন্তা করি, এই অক্ষের চারপাশে এটা ঘুরতেছে না? এই দুইটা কুণ্ডলী একই অক্ষের চারপাশে ঘুরতেছে। এটা কি ক্লাসে করছিলাম এর আগে? আচ্ছা,
আচ্ছা, সমাক্ষভাবে নিচের চিত্রে নিয়ে সাজিয়ে লক্ষ্য করলো যে কেবলমাত্র প্রথম কুণ্ডলীতে প্রবাহ চালনা করলে কেন্দ্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্র এই যে এটা দেয়া আছে, এটা হচ্ছে প্রথমটার জন্য। তাহলে এই চুম্বক ক্ষেত্রকে আমরা ধরলাম B1, ঠিক আছে? প্রথমটার জন্য যে চুম্বক ক্ষেত্রটাকে ধরতেছি B1। সে দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যা নিয়েছিল 450। তাহলে দ্বিতীয় কুণ্ডলীর যে পাক সংখ্যা এটাকে ধরলাম N2। N হচ্ছে পাক সংখ্যা, দ্বিতীয় কুণ্ডলীর জন্য আমরা ধরলাম N2। পরবর্তীতে উভয় কুণ্ডলীর মধ্যে একই তড়িৎ প্রবাহ চালনা করা হয় এবং কুণ্ডলীর ব্যাস বরাবর 80 কুলম্ব মানের চার্জকে, এই যে এটা হচ্ছে চার্জের মান, 80 কুলম্ব মানের চার্জকে এত বেগে চালনা করা হয়েছে, বেগের মান দেয়া আছে। আচ্ছা, আরো কিছু ইনফরমেশন আছে, দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, প্রথম কুণ্ডলী আর দ্বিতীয় কুণ্ডলী ব্যাসার্ধ আছে, দুইটা কারেন্ট দেওয়া আছে, দুইটা কারেন্ট কত 0.3 অ্যাম্পিয়ার, তাই না? দুইটারই কারেন্ট দেওয়া আছে কত 0.3 অ্যাম্পিয়ার। আচ্ছা, বলছে উদ্দীপকের প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা নির্ণয় করো। তাহলে বলো প্রথম কুণ্ডলীর কি কি দেওয়া আছে এখানে? প্রথম কুণ্ডলীর ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ কত R1, R1 কত দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে 4 × 10⁻2 মিটার, তাই না? 4 × 10⁻2 মিটার, বোঝা গেছে? আর কি আছে? চুম্বক ক্ষেত্র আছে। চুম্বক ক্ষেত্র কত বলো? চুম্বক ক্ষেত্র B1 দেয়া আছে 9.42 × 10⁻4 টেসলা। আর কি আছে? কারেন্ট দেয়া আছে, দুইটা কুণ্ডলী কারেন্ট সেম, কারেন্ট কত বলো তো 0.3 অ্যাম্পিয়ার। তাহলে প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা বের করতে বলছে। আমরা কুণ্ডলীর পাক সংখ্যা পড়ছিলাম না যে μ0I/2R, এটা হচ্ছে কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান, তাই না? কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান যদি পাক সংখ্যা n সংখ্যক থাকে, এটা তো একটার জন্য, তখন n গুণ হয় না? একটার জন্য আমরা এটুকু লিখি, আর যদি পাক সংখ্যা n সংখ্যক থাকে তখন আমরা n গুণ করি। তাহলে n ইকুয়াল কি হবে বলো? B × 2R বাই কত μ0I। এই মানগুলো বসায় দাও, মান বসাও। মান বসালে কি আসে বলো? B এর মান হচ্ছে 9.42 10⁻⁻4 × 2 × R এর মান কত 4 × 10⁻2 বাই μ0 এর মান হচ্ছে মুখস্থ 4.2 10⁻7। I এর মান কত বলো? 0.3। রেজাল্ট কত আসে দেখো তো? রেজাল্ট হচ্ছে 199.8। নাহিদ নড়তেছে, বেঞ্চ নড়তেছে, ভিডিও ভাইব্রেট করতেছে। আচ্ছা, এইটা হয়েছে না? পরের প্রশ্নে যাই আমরা। হ্যাঁ, পরের প্রশ্ন দেখো, সিলেট বোর্ড 19, এটা ট্রাই করো। সিলেট 19টা একটু নিজেরা ট্রাই করো। করাইছি ক্লাসে? আচ্ছা, এটা করাইলে ভালো, না করাইলে সমস্যা নাই, নেক্সট দিন করবা, আমি আগামী দিন করে দিব, সমস্যা নাই। এটা করো, রাজশাহী যশোর কুমিল্লা 18, রাজশাহী যশোর কুমিল্লা 18। খেয়াল করো, বলছে বি তারকে এ তারের উপর অন্তরিত খুঁটি দ্বারা, অন্তরিত মানে কি অপরিবাহী অন্তরক পদার্থ, ঠিক আছে, এত সেন্টিমিটার ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয়েছে। দুটার মধ্যে 10 সেন্টিমিটার ব্যবধান, এই যে 10 সেন্টিমিটার ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয়েছে। এই হচ্ছে আমাদের এ তার, আর এইটা হচ্ছে বি তার। বি তারকে উপরে রাখা হয়েছে, এ তারকে নিচে রাখা হয়েছে। বলছে চিত্র অনুযায়ী পি বিন্দুতে এ তার ও বি তারের ঠিক মাঝখানে অবস্থিত। পি বিন্দুটা কোথায়? এ আর বি এর ঠিক মাঝখানে। এই পি বিন্দুটা এ আর বি এর মাঝখানে আছে। বি তারের একক দৈর্ঘ্যের ভর, এই যে বি তারের একক দৈর্ঘ্যের ভর মানে কি m/l, তাই না? একক দৈর্ঘ্যের ভর কত দেওয়া আছে? 0.06122 গ্রাম। বুঝছো এটুকু? বলছে পি বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্রে মান বের করো। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, এইটার মধ্যে কারেন্ট যাচ্ছে এই দিকে, এটার মধ্যে কারেন্ট যাচ্ছে ওই দিকে, দুইটার মাঝখানে ডিসটেন্স কত
10 সেন্টিমিটার। তাহলে এই তার থেকে এইটার ডিস্টেন্স কত বলো তো? 5 সেন্টিমিটার, তাই না? আর আমাদের এ তার থেকে এটার ডিস্টেন্স কত? 5 সেন্টিমিটার। এই বুঝো নাই, টোটালটার ডিস্টেন্স কত? 10। টোটালটার ডিস্টেন্স 10। তাহলে বি থেকে এটার ডিস্টেন্স 5, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর এ থেকে এটার ডিস্টেন্স কত বলো তো? 5 সেন্টিমিটার। তাহলে আমরা শুরুতে কি করব বলো তো? দুইটা তারের আলাদা আলাদা চুম্বক ক্ষেত্র বের করব। আমাকে পি বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্র বের করতে বলছে না? লব্ধি চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। তো আমরা এ তার এবং বি তার দুইটার জন্য চুম্বক ক্ষেত্র বের করব, বের করে তারপর লব্ধি বের করব। বুঝা গেছে? তাহলে বলো এ তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত? পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র ফর্মুলা কি বলো তো? হাবিবুল্লাহ, এটাকে ধরলাম আমরা B1। B1 এর ফর্মুলা কি বলো? মিউ নট আই বাই 2 পাই এ, তাই না? মিউ নট আই বাই 2 পাই এ। এখানে মান বসাই আমরা। মিউ নটের মান 4 পাই ইন্টু 10⁻⁷। আই এর মান কত বলো? আই এর মান দেয়া আছে কত? এ তারের তড়িৎ প্রবাহ কত? 20 অ্যাম্পিয়ার বাই 2 পাই। এর মান কত বলো তো? 5 সেন্টিমিটার। এর মান কত? 5 সেন্টিমিটার, মানে 0.05 মিটার। বুঝা গেছে? কত আসে রেজাল্ট? কত আসে বলো? ক্যালকুলেটরে বসাও। এর তো চুম্বক বলের সূত্র, আমরা বের করছি চুম্বক ক্ষেত্র। ঠিক আছে? এই কত আসে বলো তন্ময়? এই 2 পাই আর 4 পাই কেটে দাও না, জাস্ট এটাকে ভাগ করো। 8 -5 টেসলা। এই চুম্বক ক্ষেত্রের একক কি? টেসলা। চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। এবার দেখো বি তারের জন্য পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র, এটাকে আমরা ধরলাম B2। এ তারের জন্য আমরা ধরছিলাম B1, বি তারের জন্য কি ধরবো? B2। ঠিক আগের ফর্মুলায় মিউ নট আই বাই 2 পাই এ। তাহলে মান বসাই 4 পাই ইন্টু 10⁻⁷। ক্যালকুলেটর হাতে নাও। ইন্টু বলো তো এ তারের বি তারের তড়িৎ প্রবাহ কত? 15 অ্যাম্পিয়ার। ডিস্টেন্স সেম, তাই না? 2 পাই ইন্টু 5 সেন্টিমিটার, 0.05 মিটার। কত আসে বলো? কত আসে বলো? 6 ইন্টু 10⁻⁵। একটু ভুল হয়েছে কোথাও মনে হয়। না ঠিকই আছে, ভুল হয় নাই, সব ঠিক আছে। তাহলে দেখো আমরা দুইটা চুম্বক ক্ষেত্র পাইছি, একটা B1 পাইছি আমরা, আর একটা কি পাইছি? B2, পাই নাই? ওকে, এইবার দেখো, এইবার আমরা লব্ধি চুম্বক ক্ষেত্র বের করবো। সবাই একটু বোর্ডে তাকাও। এবার আমরা লব্ধি চুম্বক ক্ষেত্র বের করব। এইখানে দুইটা তারের জন্য পি বিন্দুতে আমরা আলাদা আলাদা চুম্বক ক্ষেত্র বের করছি, এবার লব্ধি চুম্বক ক্ষেত্র বের করব। লব্ধি চুম্বক ক্ষেত্র বের করার আগে চুম্বক ক্ষেত্র যেহেতু ভেক্টর রাশি, তাই আমরা এটা ডিরেকশন বের করি। রাতুল বলো, এই যে এ তারের জন্য পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র, এটা ডিরেকশন কোন দিকে? বোর্ডের ভিতরের দিকে না বাইরের দিকে? এই যে আমরা চুম্বক ক্ষেত্র বের করছি ফ্লেমিং এর ডান হস্ত সূত্রের সাহায্যে, তাই না? ফ্লেমিং এর ডান হস্ত সূত্র অনুযায়ী এ তারের কারেন্ট যেদিকে যায় এদিকে আমরা ডান হাতের বৃদ্ধ আঙ্গুল রাখবো। বৃদ্ধ আঙ্গুল রাখলে পি বিন্দুতে আমার হাতের অন্য আঙ্গুলগুলো উপরে ওঠে না নিচে নামে? উপরে ওঠে। তার মানে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? উপরের দিকে। তার মানে এই যে B1 এর দিক কোন দিকে? উপরে। B1 এর দিক কোন দিকে? উপরে। এইটুকু বুঝছো তোমরা? বুঝছো এইটুকু? এই যে এইদিকে ডান হাতের বৃদ্ধ আঙ্গুল রাখলে পি বিন্দুতে আঙ্গুল উপরে উঠে, আর এই পাশে যদি মনে করে একটা বিন্দু থাকে, তাহলে এই বিন্দুতে আঙ্গুল কি প্রবেশ করে না?
তো যদি পি বিন্দু এখানে থাকতো তাহলে প্রবেশ করতো ভিতরে, আর এখানে আছে তাই উপরে, বোর্ডের উপরে। আচ্ছা এবার দেখো V2 এর যে দিক, বি প্রবাহের, এই যে বি পরিবাহীর জন্য যে আমরা চুম্বক ক্ষেত্র বের করছি B2, এইটার জন্য চুম্বক ক্ষেত্রের দিক কোন দিক হবে? উপরে না নিচে? উপরে না নিচে? উপরে। কিভাবে? এই দেখো এইদিকে ডান হাতের বৃদ্ধ আঙ্গুল রাখবো। কারেন্ট সাপ্লাই কোন দিকে হচ্ছে এটা খেয়াল করতে হবে। কারেন্ট যাচ্ছে কোন দিকে? এইদিকে। এইদিকে ডান হাতের বৃদ্ধ আঙ্গুল রাখলে বাকি আঙ্গুলগুলা পি বিন্দুতে উপরে উঠে, তাই না? বুঝছো? পি বিন্দুতে কি হয়? উপরে উঠে। তাহলে এইটার দিক উপরে। তাহলে আমরা যদি লব্ধি বের করি, অতএব লব্ধি চুম্বক ক্ষেত্র, বলো লব্ধি কি হবে তাহলে? দেখো অতএব লব্ধি, অতএব পি বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্র, দুইটা যোগ হবে, তাই না? দুইটা একই দিকে তাই যোগ হচ্ছে, দুইটা বিপরীত দিকে থাকলে কি হয়? বিয়োগ হয়। দুইটা যোগ করো, 8 আর 6 যোগ করলে 14, 14 × 10⁻5 টেসলা, এটা অ্যান্সার। হ্যাঁ, বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হয়। দুইটা বিপরীত দিকে থাকলে আমরা বড়টা থেকে ছোটটা মাইনাস করব। ক্লিয়ার এটুকু? আচ্ছা আমরা পরের টাইপে যাই, খেয়াল করো। আমরা চুম্বক ক্ষেত্র রিলেটেড অলরেডি 3-4টা প্রশ্ন সলভ করলাম। এবার আমরা পরের টাইপে যাই। এখানে আমাদের স্লাইডে আরও 10টার মতো প্রশ্ন আছে যেগুলো সলভ করা হয় নাই, ওইগুলো শিটে থাকবে, শিটে আছে, ওইগুলো হোমওয়ার্ক থাকবে, এগুলো করবো আগামী দিন আমরা সলভ করব। টাইপ 2 এ গেলাম। হ্যাঁ, টাইপ 2 চৌম্বক বল নির্ণয়। আমরা এই চ্যাপ্টারে চৌম্বক বল বের করছি, লরেন্জ বল বের করছি, মনে আছে না? বলো চৌম্বক বলের কি কি সূত্র জানো? F = কি জানি? QVB sin θ, মনে আছে না? F = QVB sin θ। আমরা পড়ছিলাম কোনো একটা পরিবাহী, খেয়াল করা, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় বা একটা কিউ চার্জ ভি বেগে গতিশীল হয় এবং তার সাথে লম্বভাবে যদি চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে এই চার্জটা একটা বল লাভ করে, তাই না? একটা বল লাভ করে। আর ওই বলের সূত্র হচ্ছে F = QVB sin θ। এই বলো, এই যে sin θ বলতেছি আমরা, এই থিটা কার কার মধ্যবর্তী কোণ? এটা হচ্ছে চার্জের বেগ আর যে চুম্বক ক্ষেত্র, এই দুটার মধ্যবর্তী কোণ। এই যে চার্জের বেগ, চার্জ কিন্তু স্কেলার রাশি আর বেগ কি? ভেক্টর রাশি। চার্জের বেগ আর চুম্বক ক্ষেত্র এই দুইটার মধ্যবর্তী কোণ, মনে আছে এইটুকু? আচ্ছা এবার দেখো আমরা আরো পড়ছিলাম F = ILB sin θ, মনে আছে? F = কি? ILB sin θ। এই ফর্মুলা ইউজ হয় যখন কিউ চার্জ ভি বেগে, মানে চার্জের মান, বেগের মান এটা না থেকে তড়িৎ প্রবাহ থাকে। এটা কখন অ্যাপ্লাই হয়? যখন তড়িৎ প্রবাহ থাকে, মনে আছে? এইখানে যে sin θ, এই থিটা কার কার মধ্যবর্তী কোণ বলো? এই থিটাটা হচ্ছে চুম্বক ক্ষেত্র এবং নির্দিষ্ট দিকে যে দৈর্ঘ্য এর মধ্যবর্তী কোণ, নির্দিষ্ট দিকে যে দৈর্ঘ্য এর মধ্যবর্তী কোণ, মনে আছে না? এইটা অ্যাপ্লাই হয় কখন? যখন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। মনে করো এরকম একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আর তার সাথে লম্বভাবে কি আছে? চুম্বক ক্ষেত্র আছে, তাই না? এল দৈর্ঘ্যের একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আর তার সাথে লম্বভাবে চুম্বক ক্ষেত্র থাকলে তখন যে বল লাভ করে এটা হচ্ছে কি? চুম্বক বল, মনে আছে? আচ্ছা, এইখানে নির্দিষ্ট দিকে যে দৈর্ঘ্য এটাকে আমরা এল ভেক্টর বলি। নির্দিষ্ট দিকে দৈর্ঘ্যটা হচ্ছে ভেক্টর রাশি, শুধু দৈর্ঘ্য স্কেলার রাশি, নির্দিষ্ট দিক যখন আসে তখন কি? ভেক্টর রাশি। ক্লিয়ার? আচ্ছা, যখন দুইটা সমান্তরাল পরিবাহী থাকে, দেখো যখন দুইটা সমান্তরাল পরিবাহী থাকে তখন ফর্মুলা কি? কে বলতে পারবা? যখন দুইটা সমান্তরাল পরিবাহী থাকে, মনে করো এরকম একটা পরিবাহী, এরকম একটা পরিবাহী, এইটার দুইটার দৈর্ঘ্য মনে করো এল, দুইটার কমন দৈর্ঘ্য, দুইটার একত্রে দৈর্ঘ্য হচ্ছে এল। একটা দৈর্ঘ্য বেশি আর একটা কম থাকলে হবে না। এটা 10 মিটার, এটা 20 মিটার থাকলে আমরা 10 মিটারের দৈর্ঘ্য, ঠিক আছে? দুইটার যতটুকু সমান সমান দৈর্ঘ্য থাকে, এটার কারেন্ট I1, এটার কারেন্ট I2, এরকম হলে ফর্মুলা কি বলো? মেলি না?
মিউ নট I1 I2 বাই 2 পাই ডি। এখানে ডি কি? ডি হচ্ছে দুইটার মধ্যবর্তী দূরত্ব, তাই না? সমান্তরাল দুইটা পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। মনে আছে এটুকু? আচ্ছা, এখানে অনেক সময় এই প্রশ্নটা আসে যে একক দৈর্ঘ্যে বল, খেয়াল করো, এই যে এফ বাই, এখানে মনে হয় এল ছিল একটা, তাই না? দেখো তো, এল আছে একটা, এল আছে, তুমি তুলো নাই, তারের দৈর্ঘ্য আছে মিউ নট I1 I2 এল বাই 2 পাই ডি। আর এখানে এল যদি নিচে নিয়ে আসি, এফ বাই এল ইকুয়াল টু হচ্ছে মিউ নট I1 I2 বাই 2 পাই ডি। ঠিক আছে এটুকু? তাহলে আমরা চুম্বক বলের সূত্র শিখছি কয়টা? 3টা। চুম্বক বলের সূত্র কয়টা ছিল? 3টা। আর এটা রিলেটেড আরো একটা টপিক ছিল লরেন্স বল, এটা একটু লিখে রাখি, লরেন্স বল। লরেন্স বল, দেখো লরেন্স বল হচ্ছে যখন একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হয় বা কিউ চার্জ বিবেগে গতিশীল হয়, তখন তার সাথে যদি চুম্বক ক্ষেত্র থাকে তখন একই সাথে দুইটা বল কাজ করে, চুম্বক বল আর একটা কি? তড়িৎ বল, ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্স, দুইটা একসাথে কাজ করে, দুইটার যোগফলকে বলে লরেন্স বল। তাহলে লরেন্স বল হচ্ছে ম্যাগনেটিক ফোর্স এফ এম প্লাস ইলেকট্রিক ফোর্স এফ ই, দুইটার যোগফলের সমান। মনে আছে? এফ এম সমান কি ছিল? কিউ বি বি, সাইন এখানে 90 ডিগ্রি থাকে, তাই না লিখলে চলবে, প্লাস এফ ই ইলেকট্রিক ফোর্স হচ্ছে কিউ ই, ই হচ্ছে তড়িৎ প্রাবল্য। এখানে কিউ কমন নিলে কি থাকে বলতো? ভিবি প্লাস কি বলতো? ই। তার মানে আমরা লরেন্স বলের ফর্মুলা শিখছি, লরেন্স বলের ফর্মুলা শিখছি যে এইটা কিউ ইন্টু ভিবি প্লাস ই, ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, বি হচ্ছে চুম্বক প্রাবল্য বা চুম্বক ক্ষেত্র, ভি হচ্ছে চার্জ, চার্জের বেগ, আর কিউ কি? চার্জ, তাই না? কি হচ্ছে কি? চার্জ। তাহলে দেখো এটা হচ্ছে লরেন্স বলের ফর্মুলা, মনে রাখবা। এটা হচ্ছে যখন দুইটা পরিবাহী সমান্তরালে থাকে তখন চুম্বক বলের ফর্মুলা, এটা একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে তখন চুম্বক বলের ফর্মুলা, আর এটা হচ্ছে যখন কিউ চার্জ বিবেগে গতিশীল হয় তখন চুম্বক বলের ফর্মুলা। এই 4টা ফর্মুলা মনে থাকবে, খাতায় তুলছো এই 4টা? আচ্ছা, আচ্ছা আমরা তাহলে এই চুম্বক বল বা লরেন্স বল রিলেটেড টপিকে যাই। হ্যাঁ, এই যে এই প্রশ্নটাই আসো, এই প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো, এই প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। দেখো বলা হচ্ছে পি কিউ আর এস একটা তড়িৎবাহী আয়তকার তার কুণ্ডলী। এই যে আমাদের পি কিউ আর এস একটা পরিবাহী তার কুণ্ডলী, আমরা পড়ছি না এরকম টর্কের জন্য? অন্য একটা টপিকে পড়ছি। একে বি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হয়েছে। এই যে এইদিকে চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র কি বলতো? বি। এই যে এইদিকে যে চৌম্বক ক্ষেত্র এটা কি? বি। চৌম্বক ক্ষেত্র দেয়া আছে বি, বি ভেক্টর। আচ্ছা, যাতে তার কুণ্ডলীর তল, এই তলটা, এই যে এটার যে তল, এই তলটা এটার সাথে সমান্তরালে আছে, চুম্বক ক্ষেত্র আর এই তল আমাদের একই সাথে আছে। আচ্ছা, আমাদেরকে বলছে গ নাম্বারে কুণ্ডলীর কিউ আর বাহুর উপর ক্রিয়াশীল চুম্বক বলের মান নির্ণয় করো। কিউ আর বাহু কোনটা? কিউ আর বাহু হচ্ছে এই যে এটা, এই যে কিউ আর বাহু। কিউ আর বাহুর মধ্যে দেখো তড়িৎ প্রবাহ যাচ্ছে এই দিকে, তাই না? তড়িৎ প্রবাহ ডিরেকশন দেয়া আছে, এটার উপর চুম্বক বলের মান বের করতে বলছে। তাহলে একটা সিঙ্গেল পরিবাহীর জন্য যদি চুম্বক বলের মান বের করি আমরা, কিউ আর বাহুর উপর ক্রিয়াশীল চুম্বক বলের মান বের করো, তাহলে একটা সিঙ্গেল পরিবাহীর জন্য চুম্বক বলের মান বের করব। এখানে দেয়া আছে কি? তড়িৎ প্রবাহ। দেখো চুম্বক ক্ষেত্র দেয়া আছে, তড়িৎ প্রবাহ আই দেয়া আছে, তারপর কি দেয়া আছে বলো তো? তারপর কি দেয়া আছে? দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে। প্রস্থ আমাদের কাজে লাগবে না, শুধু দৈর্ঘ্য কাজে লাগবে, তাই না? বোঝা গেছে? তাহলে ফর্মুলা কোনটা ইউজ করবো বলো তো? আইএলভি
সাইন থিটা, থিটা সাইন থিটা কত ডিগ্রি? থিটা বোঝাই যাচ্ছে, থিটা কয় ডিগ্রি? 90 ডিগ্রি, থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ডিরেক্ট ফর্মুলা বসায় দাও, F = IL B সাইন থিটা। আই এর মান হচ্ছে কত? 2 এম্পিয়ার, এল এর মান 1 মিটার, বি এর মান কত? 1.5 ইন্টু 10⁻² ওয়েবার পার মিটার স্কোয়ার ইন্টু সাইন 90 ডিগ্রি। ইন্টু সাইন 90 ডিগ্রি। ক্যালকুলেটর বসাও তো, কত আসে দেখি? 3 × 10⁻²। এত নিউটন। সহজ না এগুলা? এই চুম্বক বলের প্রশ্ন সহজ না? তোমরা এরকম যদি সবগুলা বলের ফর্মুলা একসাথে লিখে ম্যাথ সলভ করো, সহজ লাগবে, তো জটিল লাগবে না। যখন র্যান্ডম করতে যাবা, একটা চুম্বক ক্ষেত্র থেকে, একটা বল থেকে, একটা টর্ক থেকে, একটা কাজ থেকে র্যান্ডম করতে গেলেই ঝামেলা বাঁধে। বুঝা গেছে? ইভেন একটা ধরো বল থেকে যখন প্রশ্ন সলভ করার পরে তুমি এইভাবে আরও চিন্তা করতে পারো, যেখানে এই পরিবাহীর জন্য চাইছি, যদি এটার জন্য চাইতো তাহলে কত হইতো, এটার জন্য চাইলে কত হইতো বলো তো। মানে একটা সৃজনশীল সলভ করার পরে ওই উদ্দীপক থেকে আরও কতভাবে আসতে পারে এটা একটু চিন্তা করে রাখবা, তাহলে সৃজনশীল সলভ করা সহজ হবে। বলো, যদি এই পরিবাহীর জন্য চাই তাহলে বলের মান কত হবে? 0 হবে, কারণ এই যে আমাদের চুম্বক ক্ষেত্র আছে এইদিকে, পরিবাহীর তড়িৎ প্রবাহ নির্দিষ্ট দিকও একই দিকে, মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। যদি এই পরিবাহীর জন্য চাই তাহলে কত হবে? সাইন 180 ডিগ্রি। সাইন 180 মান কত? 0। এটার জন্য মান কত হবে? ওটার সমান, কারণ অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। এরকম একটা প্রশ্ন মনে হয় সলভ করছি, তাই না? চুম্বক ক্ষেত্র বের করার সময় এটা গ নাম্বারটা করছিলাম, এবার ঘটা করো। ঘ নাম্বার ছিল চুম্বক ক্ষেত্র থেকে, আর ঘ নাম্বার হচ্ছে চুম্বক বল থেকে। অন্তরক খুঁটি মানে অপরিবাহী খুঁটি, একটা খুঁটি দিয়ে দুইটা আলাদা করে রাখছে। মেইন লাইন যেগুলো আছে না রাস্তার উপরে, মাঝে মধ্যে দেখে যেখানে তার ঝুলে যায়, দুইটা একটা খুঁটি দিয়ে আলাদা করে রাখে। বলছে অন্তরক খুঁটি সরিয়ে নিলে বি তারটি শূন্যে ভাসমান থাকবে কি না। সবাই একটু খেয়াল করো, এখানে বলে দিছিল না এই উদ্দীপক কিন্তু আমরা টাইপ 1 একবার পড়ছি, এখন আমরা টাইপ 2 সলভ করতেছি। এখানে অন্তরিত খুঁটি দ্বারা, মানে এই খুঁটিটা অন্তরক পদার্থ, অপরিবাহী পদার্থ দিয়ে 10 সেন্টিমিটার ব্যবধানে দুইটা তারকে পৃথক করে রাখছে, ঠিক আছে? এখন খুঁটি সরায় নিলে, প্রশ্ন হচ্ছে খুঁটি সরায় নিলে তারটা শূন্যে ভাসমান থাকবে কিনা। এখন যদি আমরা খুঁটি সরায় নেই, এই তার যদি এই তারকে বিকর্ষণ করে, এখানে নিশ্চয়ই বল কাজ করতেছে, কারণ আমরা বল নিয়ে তখন আলোচনা করলাম। যদি বলটা আকর্ষণধর্মী হয় তাহলে এরা কি একসাথে হয়ে যাবে খুঁটি সরায় নিলে, আর যদি বলটা বিকর্ষণধর্মী হয় তাহলে কি হবে? ভেসে থাকবে। বোঝা গেছে? তাহলে তুমি আপাতত কি বের করবা? বল। কি বের করবা? তারপর কি বের করবা? বলের ডিরেকশন। বোঝা গেছে? দুইটা বল যদি বিকর্ষণ করে তাহলে কি হবে বলো তো? শূন্যে ভেসে থাকবে। পারবা না? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ক্লাসের শেষের দিকে আসি, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখন যেই প্রশ্নগুলো আছে এগুলো জাস্ট উদ্দীপক পড়ি। আমরা তো মোটামুটি ক্যালকুলেশন করছি, এখন জাস্ট সব বাদবাকি সবগুলো স্লাইডের উদ্দীপক পড়ি, পড়লে মোটামুটি আইডিয়া হবে যে প্রশ্ন কতভাবে আসতে পারে। যেমন এটা কত নাম্বার প্রশ্ন করলাম? 17। 18তে যাও, এই যে এই প্রশ্নটা পড়ো। পরবর্তীতে গতিশীল প্রোটনটির উপর, এটা একটু কেটে গেছে মনে হয়, প্রশ্ন একটু কেটে গেছে মনে হয়, পরবর্তীতে বলছে, তাহলে আগেরটুকু নাই। আচ্ছা, তাহলে 19 নম্বর করি। হ্যাঁ, 19 প্রশ্ন করো। চিত্র 1 ও 2-এ পি কিউ আর এস দুটি সমান্তরাল তড়িৎবাহী পরিবাহী তার। চিত্র 1, 2 দুইটার মধ্যেই পি কিউ তার আছে, এই যে পি কিউ আর এস। আচ্ছা, বলছি উদ্দীপকে তার দুটি প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করে। একটু আগে আমরা বললাম না একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কি? F/L ইকুয়াল টু কি ছিল? μ0 I1 I2 বাই কি 2πd। ক্যালকুলেশন করো। μ0 এর মান 4 × 10⁻7, I1 এর মান কত? 10 এম্পিয়ার, I2 কত? 5 এম্পিয়ার, তাই না? এই 10 আর 5 দেওয়া আছে না, এই 10 এই যে 5 বাই 2π, ডি এর মান কত?
0.06 6 সেন্টিমিটার আছে 0.06 মিটার বোঝা গেছে এখানে বলছে একক দৈর্ঘ্যে প্রতি একক দৈর্ঘ্যে শুধু বল চাইলে এফ আর যদি একক দৈর্ঘ্যে বল চাই তখন কি এফ বাই বোঝা গেছে এটা আমরা গ করলাম ঘ নাম্বার দেখো ঘ নাম্বার সলভ করি ঘ নাম্বার প্রশ্ন পড়ো বলছে চিত্র 1 ও 2 এর আরএস পরিবাহীর একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বলের দিক একই হবে না উপযুক্ত সূত্র প্রয়োগ করে ব্যাখ্যা করো আমরা চুম্বক বলের দিক এটা বের করি কোন সূত্রের সাহায্যে ফ্লেমিং এর ডান হস্ত সূত্রের সাহায্যে না বাম হস্ত সূত্রের সাহায্যে বাম হস্ত সূত্রের সাহায্যে ফ্লেমিং এর বাম হস্ত সূত্রটা হচ্ছে যে আমরা আমাদের বাম হাতের মধ্যম আঙ্গুল তর্জনী আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল এই তিনটা লম্ব বরাবর রাখবো ঠিক আছে তিনটা কীভাবে রাখবো এর মধ্যে তর্জনী আঙ্গুলের দিকে আমরা রাখবো চুম্বক ক্ষেত্র যেদিকে তড়িৎ প্রবাহিত হবে এদিকে রাখবো মধ্যম আঙ্গুল রাখলে বৃদ্ধ আঙ্গুল কি নির্দেশ করে চুম্বক বলের দিক বলছে চিত্র 1 ও 2 এর আরএস পরিবাহীর একক দৈর্ঘ্যের উপর চিত্র 1 এবং 2 এটার মধ্যে ডিফারেন্সটা কি খেয়াল করো চিত্র 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কি বলো তো না কিছু তো ডিফারেন্স আছে দেখো এই যে কারেন্টের দিক এই যে 5 এম্পিয়ার কারেন্ট চিত্র 1 এ উপরে উঠতেছে আর চিত্র 2 এ কি নিচে নামতেছে ঠিক আছে বলছে চিত্র 1 ও 2 এর আরএস পরিবাহীর একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বলের দিক একই হবে না তাহলে আমরা এই যে আরএস পরিবাহীর এইটার জন্য আমাদের এটার মধ্যে কি আছে চুম্বক ক্ষেত্র তাহলে দেখো এটার মধ্যে যাচ্ছে কারেন্ট আর এইটা আমাকে কি দিচ্ছে চুম্বক ক্ষেত্র কি দিচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত সূত্র অনুযায়ী আমরা চুম্বক ক্ষেত্রের দিক বের করি এই সূত্র অনুযায়ী আরএস পরিবাহীর উপর চুম্বক ক্ষেত্র কি ভিতরে নাকি বাইরে এই যে এই পরিবাহী আমাকে কি দিচ্ছে চুম্বক ক্ষেত্র কি দিচ্ছে এই যে এই পরিবাহী এইদিকে আমাকে দিচ্ছে চুম্বক ক্ষেত্র ঠিক আছে এখন আরএস পরিবাহীর উপর চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে এটা বের করব তাহলে এই পরিবাহীর এইদিকে ডান হাতের বৃদ্ধ আঙ্গুলে রাখলে চুম্বক ক্ষেত্র আরএস পরিবাহীর উপর ভিতরে প্রবেশ করতেছে না বাইরে আসতেছে ভিতরে তাহলে এটার মধ্যে চুম্বক ক্ষেত্রের দিক ভিতরে এখন ভিতরে তো আঁকা পসিবল না আমি এরকম কোনাকুনি আঁকলাম চুম্বক ক্ষেত্রের দিক কোনাকুনি মানে এটা ভিতরে বোঝাচ্ছে ঠিক আছে হ্যাঁ ক্রস দিলে হচ্ছে আমাদের আরেকটা উপায় আছে না সার্কেল দিলে কি উপরে বোঝায় আর ক্রস দিলে কি বোঝায় ভিতরে আচ্ছা ক্রস দিয়ে রাখলাম ক্রসও দিয়ে রাখলাম ঠিক আছে এই যে ক্রস যে যেটা বুঝে এটার জন্য আবার এই সাইডে একই ঘটনা চুম্বক ক্ষেত্রের দিক কি ভিতরে তাই না বা ক্রস দিয়ে রাখলাম ওকে এরপরে বলছে যে বলের দিক একই হবে কিনা তাহলে দেখো এবার আমরা ফ্লেমিং এর বাম হস্ত সূত্রের সাহায্যে বলের দিক বের করব ঠিক আছে চিত্র 1 বলো চিত্র 1 অনুযায়ী বা অনুসারে চিত্র 1 অনুসারে বলের যে দিক এটা বের করব ফ্লেমিং এর বাম হস্ত সূত্র অনুযায়ী ফ্লেমিং এর বাম হস্ত সূত্র অনুযায়ী তর্জনী আঙ্গুল কোন দিকে থাকবে চুম্বক ক্ষেত্রের দিকে মধ্যম আঙ্গুল কোন দিকে থাকবে তড়িৎ প্রবাহের দিকে এই যে তর্জনী আঙ্গুল চুম্বক ক্ষেত্রের দিকে বোর্ডের ভিতরের দিকে মধ্যম আঙ্গুল কোন দিকে তড়িৎ প্রবাহের দিকে এই যে উপরে ঘুরাই দিলাম তাই না তাহলে বল কাজ করবে কোন দিকে বলো তো বাম দিকে বল কোন দিকে এটুকু ক্লিয়ার তোমাদের কাছে আবার রিপিট করতেছি মধ্যম আঙ্গুল তর্জনী আঙ্গুল কোন দিকে থাকবে চুম্বক ক্ষেত্রের দিকে এই তর্জনী আঙ্গুল চুম্বক ক্ষেত্রের দিকে মানে বোর্ডের ভিতরে মধ্যম আঙ্গুল কোন দিকে তড়িৎ প্রবাহের দিকে এই ঘুরাইলাম তড়িৎ প্রবাহের দিকে তাহলে বৃদ্ধাঙ্গুল কোন দিকে বাম দিকে না তাহলে বলের দিক কি বাম দিকে বলের দিক বাম দিকে এইটুকু ক্লিয়ার তোমাদের কাছে আচ্ছা এবার বলো চিত্র 2 অনুসারে চিত্র 2 অনুসারে বলের দিক চিত্র 2 অনুসারে বলের দিক কোন দিকে হয় একটু দেখি আমরা চিত্র 2 অনুসারে বলের দিক দেখো এই যে তর্জনী আঙ্গুল ধরবো বোর্ডের ভিতরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে নিচের দিকে তাই নিচের দিকে তো এবার বলের দিক কোন দিকে ডান দিক বোঝা গেছে তাহলে এটা হচ্ছে ডান দিকে এই পারবা না এটা ব্যাখ্যামূলক প্রশ্ন পারবা ওকে এই আরএস এর চুম্বক ক্ষেত্র যে ভিতরে দিকে এটা পিকিউ এর উপর নির্ভরশীল মানে পিকিউ হ্যাঁ এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হবে কার জন্য এই পাশেরটার জন্য তার মধ্যে নিজে নিজে যাচ্ছে তড়িৎ প্রবাহ আর পাশের যে মানে পরিবাহীটা এটা আমাকে কি সাপ্লাই দিচ্ছে
চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে যাই, এটা পড়ো। এখানে দেয়া আছে চিত্রে এত ভর, এই যে এত ভর এবং এত চার্জ বিশিষ্ট একটি কণা একটি সুষম চুম্বক ক্ষেত্র এত বেগে প্রবেশ করে, চুম্বক ক্ষেত্রে এত বেগে প্রবেশ করে, এটা হচ্ছে বেগের মান, আচ্ছা, কণাটির উপর ক্রিয়াশীল বল কত হবে? ক্রিয়াশীল বল আমরা কি শিখছি? F = QV বি sin θ, তাই না? F = QV বি কি sin θ। এই চুম্বক ক্ষেত্র বি দেয়া আছে, পারবা না? পারবা? আচ্ছা, ঘ নম্বরে আস। পরবর্তীতে একটি ইলেকট্রন একই চুম্বক ক্ষেত্রে একইভাবে প্রবেশ করলে প্রথম কণাটি এবং ইলেকট্রনের গতিপথের ব্যাসার্ধ একই হবে কিনা? এইবার চার্জ চেঞ্জ হবে, এটা না দিয়ে এবার চার্জ কিসের হবে? ইলেকট্রনের। ভর চেঞ্জ হবে, বলো তো ইলেকট্রনের চার্জ কত? 1.6 × -19 কুলম্ব। ভর কত ইলেকট্রনের ভর? 9.-31 কেজি। পারবা না? তাহলে দেখো ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আমাদের এই চুম্বক বল রিলেটেড প্রশ্ন কয়টা আছে দেখি। চুম্বক বল রিলেটেড 13 থেকে 24, 11টা, ঠিক আছে? চুম্বক বল রিলেটেড প্রশ্ন হচ্ছে 11টা সলভ করতে হবে, বাসায় হোমওয়ার্ক থাকবে। টাইপ 3 হচ্ছে চুম্বক মোমেন্ট টর্ক। আচ্ছা, খেয়াল করো, আমাদের টাইপ 3, এই চ্যাপ্টারে টাইপ 3 সৃজনশীলের টাইপ 3 হচ্ছে চুম্বক মোমেন্ট এবং টর্ক, ঠিক আছে? এখন দেখো, আমরা এর আগে পড়ছিলাম যে একটা আয়তাকার পরিবাহী কুণ্ডলী, এরকম একটা পরিবাহী কুণ্ডলী যদি নেওয়া হয় এবং এটার সাথে যদি লম্বভাবে চুম্বক ক্ষেত্র দেওয়া হয়, মনে করো এইদিকে চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্রকে কী দিয়ে প্রকাশ করি? বি ভেক্টর। এবং এটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট সাপ্লাই দেওয়া হচ্ছে আই, তাই না? তাহলে অলরেডি একটা চুম্বক ক্ষেত্র আছে, আর আমরা জানি পরিবাহীর মধ্যে কারেন্ট সাপ্লাই দেওয়া হলে তার চারপাশে কী তৈরি হয়? চুম্বক ক্ষেত্র, তাই না? এই চুম্বক ক্ষেত্র আর ওই এক্সটার্নাল যে চুম্বক ক্ষেত্র, দুইটা মিলে আকর্ষণ অথবা বিকর্ষণ হবে, তাই না? আকর্ষণ বিকর্ষণের কারণে এই পরিবাহী কুণ্ডলীটা কি হয়? ঘুরতে থাকে। এরকম একটা মানে আয়তাকার পরিবাহী কুণ্ডলী, এটার চারপাশে কি দেওয়া আছে? পরিবাহী দেওয়া আছে, তাই না? এটার মধ্যে কারেন্ট সাপ্লাই দেওয়া হলে এটা ঘুরতে থাকে, আর ঘুরলে কি হয়? ঘূর্ণন বল বা টর্ক তৈরি হয়। বুঝা গেছে? এই টর্কের ফর্মুলা কি মনে আছে? টর্কের ফর্মুলা ছিল টাউ সমান NIAB sin θ, তাই না? NIAB কি বলো তো? sin θ। থিটা অলওয়েজ 90 ডিগ্রি থাকে, মানে এই যে আমাদের এই যে এইখানে অ্যাঙ্গেল অলওয়েজ কত থাকে? 90 ডিগ্রি। বোঝা গেছে? এখানে বলো, এখানে n কি? n হচ্ছে পাক সংখ্যা। n কি? পাক সংখ্যা। যদি একটা পাক থাকে তাহলে n এর মান 1, কিছু বলা না থাকলে n এর মান কত ধরবো আমরা? 1। I হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। এ কি বলো তো? এ ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের ফর্মুলা কি? এখানে দৈর্ঘ্য হচ্ছে l, স্মল l, আর প্রস্থ কি? স্মল b। ক্ষেত্রফল আমরা এই করে লিখবো l × b। তারপর b কি বলতো? চুম্বক ক্ষেত্র। আর থিটা অলওয়েজ কত? 90 ডিগ্রি। মনে আছে না? আচ্ছা, আমরা টর্ক হচ্ছে ঘূর্ণন বল, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার পড়ছিলাম যে এই যে দেখো, এইখানে আপাতত মনে করো এইটা যে অ্যাঙ্গেলে আছে, ধরলাম এটা এরকম ঘুরে আছে একটু, কিংবা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বা একটু ঘুরে আছে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা অল্প একটু ঘুরে যদি থেমে যায়, ধরো অল্প একটু ঘুরে, পরিবাহী কুণ্ডলীটা এইখান থেকে ঘুরে জাস্ট এরকম সরে গেছে, 70 ডিগ্রি অ্যাঙ্গেলে থেমে গেছে, তাহলে শুরুতে আমার অ্যাঙ্গেল কত ছিল? 10 ডিগ্রি। তারপর একটু ঘুরে গেছে, ঘুরে মনে করো হয়ে গেছে 70 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে কাজ হবে। কাজের ফর্মুলা কি মনে আছে? কাজের ফর্মুলা ছিল W = NIAB cos θ1 - cos θ2। বোঝা গেছে? ঘূর্ণন বল বা টর্কের বেলায় কি ছিল? সাইন। আর কাজের বেলায় কি ছিল? কস। কাজের বেলায় থিটা দুইবার নিতে হবে, শুরুতে যে থিটা থাকে, মানে শুরুতে যে অ্যাঙ্গেল থাকে এবং শেষে যে অ্যাঙ্গেল থাকে, এই দুইটার কজ নিতে হবে। ক্লিয়ার? এখানে n কি বলতো? পাক সংখ্যা। I কি? তড়িৎ প্রবাহ। এ কি? ক্ষেত্রফল। আর b কি? চুম্বক ক্ষেত্র। আচ্ছা, এখানে আরো একটা জিনিস পড়ছিলাম আমরা, চুম্বক মোমেন্ট। এই দেখো, আরো একটা জিনিস পড়ছিলাম, চুম্বক মোমেন্ট। চুম্বক মোমেন্টের ফর্মুলা কি ছিল মনে আছে? চুম্বক মোমেন্ট বা বাংলা এটাকে বলে ভ্রামক। চুম্বক মোমেন্ট বা কি বলে? চুম্বক ভ্রামক। এটা ফর্মুলা ছিল NIA। এটাকে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করে, NIA। এই যে NI এর সংজ্ঞা বলতেছি, দেখো, কোন একটা পরিবাহী কুণ্ডলী, আয়তাকার পরিবাহী কুণ্ডলীর ক্ষেত্রফল এবং এর তড়িৎ প্রবাহ,
এর গুণফলকে কি বলে? চৌম্বক মোমেন্ট বা ভ্রামক। ঠিক আছে, ক্ষেত্রফল আর তড়িৎ প্রবাহের গুণফলকে বলবো চৌম্বক মোমেন্ট বা ভ্রামক। আর n হচ্ছে পাক সংখ্যা, যদি পাক সংখ্যা 1-এর অধিক থাকে গুণ হবে, যদি না থাকে তাহলে n এর মান কত ধরবো? 1। তাহলে দেখো তো যদি এইটা বসাই তাহলে এই ফর্মুলা চেঞ্জ হয় না? এই যে ni এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? মিউ, তাই না? চৌম্বক মোমেন্ট ni এর পরিবর্তে কি বসাইতে পারি? মিউ। তাহলে কাজের আরও একটা ফর্মুলা পাচ্ছি, W ইকুয়াল মিউ বি cos θ1 মাইনাস cos θ2। দাঁড়াও, আর এইখানে টাউ ইকুয়াল আরও একটা ফর্মুলা পাচ্ছি আমরা, মিউ বি সাইন থিটা, মিউ বি সাইন থিটা, তাই না? তাহলে দেখো কাজের ফর্মুলা পাচ্ছি দুইটা, টর্কের ফর্মুলা দুইটা, মুখস্থ রাখবা। কাজের ফর্মুলা দুইটা, টর্কের দুইটা, আর চৌম্বক মোমেন্টের একটা। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে দিনাজপুর বোর্ড 19, এটার মধ্যে দেয়া আছে পি কিউ সমান আর এস হচ্ছে 0.1 মিটার। বলো তো এই পি কিউ কি? পি কিউ হচ্ছে দৈর্ঘ্য, তাই না? পি কিউ হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য এল দেয়া আছে, আর এস হচ্ছে এটাও দৈর্ঘ্য, এটা 0.1 মিটার। তারপর কিউআর আর পিএস এই দুটো হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে বি দেয়া আছে, বি কত? 0.5 মিটার। পাক সংখ্যা দেয়া আছে, তড়িৎ প্রবাহ দেয়া আছে, চুম্বক ক্ষেত্র দেয়া আছে, চাইছে চৌম্বক মোমেন্ট। চৌম্বক মোমেন্টের ফর্মুলা কি বলো? মিউ ইকুয়াল NIA, তাই না? n হচ্ছে কত? 50, I এর মান 1 এম্পিয়ার। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 0.1, প্রস্থ হচ্ছে 0.05, গুণ করলে কত আসে? 25 এম্পিয়ার মিটার স্কোয়ার, তাই না? এই দেখো কারেন্ট তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার, তাই না? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। n হচ্ছে পাক সংখ্যা, এটার কোনো একক নাই। বুঝা গেছে? ঘ নাম্বার প্রশ্ন দেখো, ঘ নাম্বারে বলছে, ঘ নাম্বারে কি বলছে খেয়াল করো, যে আয়তকার কয়েলটিকে সমান সংখ্যক পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েলে পরিণত করলে, এটাকে আমরা বৃত্তাকার কয়েলে পরিণত করব। আপাতত আছে কি? এটা আয়তকার কয়েল না? এই আপাতত এটা কি আছে? আয়তকার কুণ্ডলী। এটাকে যদি বৃত্তাকার কুণ্ডলী বানায় তাহলে শুধুমাত্র কি চেঞ্জ হবে বলো তো? ক্ষেত্রফল। কি চেঞ্জ হবে? ক্ষেত্রফল। তাহলে টর্কের মান বাড়বে কিনা এটা চাইছ। তাহলে শুরুতে আপাতত টর্কের মান কত এটাকে বের করি। লেখা উদ্দীপকের টর্কের মান, উদ্দীপকের চিত্রে টর্কের মান, টর্কের ফর্মুলা কি? টাউ ইকুয়াল NI AB সাইন থিটা, তাই না? সাইন থিটা 90 ডিগ্রি বোঝা যাচ্ছে, n এর মান 50, NI AB সাইন থিটা, হ্যাঁ n এর মান 50, I এর মান কত? 1 এম্পিয়ার। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 0.1 ইন্টু 0.05। চুম্বক ক্ষেত্র কত দেওয়া ছিল? 0.2 টেসলা ইন্টু 0.2 ইন্টু সাইন 90 ডিগ্রি, তাই না? সাইন 90 ডিগ্রি, অ্যাঙ্গেল হচ্ছে এখানে 90 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। দেখো তো কত আসে এই রেজাল্টটা? রেজাল্ট কত আসে দেখো, 0.05 নিউটন মিটার। টর্কের একক হচ্ছে নিউটন মিটার। ঠিক আছে, এই টর্কের একক কি? নিউটন মিটার। এখন যদি এটাকে আমরা চেঞ্জ করি, বৃত্তাকার কয়েলে পরিণত করি, বলো বৃত্তাকার কয়েলে পরিণত করলে কি হবে? এর ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যাবে, তাই না? এখন এর ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। বৃত্তাকার কয়েলের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তাহলে এটা যদি বৃত্তাকার মানে কয়েল হয়, পাই আর স্কোয়ার নেই, তাহলে আর বের করা লাগবে না? আর কিসের সমান হবে? এই যে এটাকে আমরা কনভার্ট করে যে সার্কেল বানাবো, বৃত্ত বানাবো, এই বৃত্তের পরিধি আর এইটার পরিধি কি হবে? সেম হবে, তাই না? বুঝছো? তাহলে এখানে আমরা আগে এই যে আমাদের বৃত্তাকার কয়েল, এটার ব্যাসার্ধটা বের করে নিই। আমাদের যে বৃত্তাকার কয়েল, এটার ব্যাসার্ধ আছে না? এই যে এটার ব্যাসার্ধ আর, এটাকে বের করবো। ঠিক আছে, তাহলে এখানে লিখতেই পারি যে এখানে এই বৃত্তের পরিধি কত? 2 পাই আর সমান কি হবে বলো তো? 2 ইন্টু a প্লাস বি, তাই না? এল প্লাস বি, চারপাশে এর পরিধি সমান হবে এল প্লাস বি। বুঝা গেছে? এখান থেকে তুমি বের করবা আর এর মান, অতএব আর ইকুয়াল এল প্লাস বি বাই পাই। এটা কি বুঝছো তোমরা? আর কোথা থেকে বের করলাম? চারপাশে দুইটা দৈর্ঘ্য আছে, দুইটা প্রস্থ আছে, তাই 2 ইন্টু এল প্লাস বি। আর এর মান কত আসে বলো?
বলো আর এর মান কত আসে? 0.047 বোঝা গেছে? আচ্ছা, তো এইখানে আমরা আর পেয়ে গেছি। অতএব পরবর্তীত টর্ক, অতএব টর্ক, এবার টর্ক বের করি। টর্ক বের করলাম, টর্ক টাউ ইকুয়াল, হ্যাঁ চুম্বক ক্ষেত্র সেম, NIAB sin থিটা। এই যে n এর মান ছিল 50, I এর মান কত ছিল জানো? 1 ইন্টু a এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, আর এর মান কত? 0.047 এটার স্কোয়ার ইন্টু b এর মান কত ছিল চুম্বক ক্ষেত্র? 0.2 ইন্টু sin 90 ডিগ্রি। বলো এখানে রেজাল্ট কত আসে? এটা একজন বসাও। 0. এটা রেজাল্ট কত আসে বলো? 0. এত নিউটন মিটার। এই তার মানে আমাদের কি পরিবর্তন হয়েছে? টর্কের মান বাড়ছে না কমছে বলো? টর্কের মান, প্রশ্ন ছিল টর্কের মান বাড়বে কি না, বাড়বে কি না, তাই না? টর্কের মান কি বাড়বে? বাড়বে না? আগে ছিল 0.05 আর এখন কইছে 0.0716, তার মানে টর্কের মান বাড়বে। বোঝা গেছে? আচ্ছা দেখো এই যশোর 19 এখানে বলা হচ্ছে উভয় চিত্রে ABCD আয়তকার কুণ্ডলীর দৈর্ঘ্য দেয়া আছে, কুণ্ডলীর দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, কুণ্ডলীর পাক সংখ্যা দেয়া আছে। আচ্ছা বলছে 1 নং চিত্রে কুণ্ডলীর উপর টর্কের মান কত? টর্কের ফর্মুলা খুব ইজি, কত বলো? NIAB sin থিটা। সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? sin 90 ডিগ্রি। তাহলে n এর মান কত এখানে? 500। I এর মান কারেন্ট দেওয়া আছে যে 5 অ্যাম্পিয়ার। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 সেন্টিমিটার, 0.15 মিটার ইন্টু প্রস্থ ইন্টু প্রস্থ হচ্ছে 0.10 ইন্টু বি কত? বি দেওয়া আছে এই যে দেখো 5 × 10⁻³ sin 90 মান হচ্ছে 1, কত আছে বলো তো? 0.1875 নিউটন মিটার। এককটা মনে রেখো, টর্কের একক হচ্ছে নিউটন মিটার, নিউটন মিটার। আচ্ছা গ করলাম আমরা, এবার ঘ নাম্বার দেখো। ঘ নাম্বার একটু খেয়াল করো। ঘ নাম্বারে বলছে দ্বিতীয় চিত্রের পাক সংখ্যার কত পরিবর্তন করলে টর্কের মান একই থাকবে। এখন দ্বিতীয় চিত্রে আমার চুম্বক ক্ষেত্রের সাথে এই কুণ্ডলীর যে চুম্বক ক্ষেত্রের সাথে এই যে চুম্বক ক্ষেত্র, এইটার সাথে আমাদের কুণ্ডলী কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি। কিন্তু আমরা এইটা নেই, খেয়াল করো, আমরা এইখানে অ্যাঙ্গেলটা নেই চুম্বক ক্ষেত্র এবং ক্ষেত্রফলের যে লম্ব তার মধ্যবর্তী কোণ। আমরা কি নেই? এইখানে যে অ্যাঙ্গেলটা নেই, এটা কার কার মধ্যে অ্যাঙ্গেল নেই? চুম্বক ক্ষেত্র এবং ক্ষেত্রফলের লম্বের মধ্যবর্তী কোণ, তাই না? ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে থাকে? ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, তার ডিরেকশন হচ্ছে লম্ব বরাবর, তাই না? এই যে মনে করো এরকম একটা ক্ষেত্র আছে, এখানে পি ভেক্টর কিউ ভেক্টর, তাহলে এই দুইটা ক্রস গুণন করলে আমরা এটার ক্ষেত্রফল পাই। এই ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে? এর ক্রস গুণফলের দিক বরাবর। ক্রস গুণফলের দিক কোন দিকে? লম্ব বরাবর। তাহলে এটার দিক হচ্ছে লম্ব বরাবর। তাহলে যদিও ক্ষেত্রফলের সাথে কোণ হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু এটা লম্বের সাথে কোণ কত হবে? 30 ডিগ্রি। বোঝা গেছে? লম্বের সাথে কোণ কত? 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি নেই তাহলে টর্কের মান চেঞ্জ হবে। তো ওনারা বলছে পাক সংখ্যার কত পরিবর্তন করলে টর্কের মান একই থাকবে। তাহলে আমরা এখানে বের করব কি? পাক সংখ্যা। কি বের করব? আর টর্কের মান কত ধরবো? আগেরটা। বুঝছো? তার মানে এখানে আমরা ধরবো এই যে টাউ ইকুয়াল NIAB সাইন কত ধরবো বলো তো? 30 ডিগ্রি, তাই না? এখান থেকে n বের করবো, n ইকুয়াল টু টাউ বাই IAB সাইন 30 ডিগ্রি। মান বসাও তো দ্রুত। টাওয়ের মান ধরবো এই যে এইটা, এই মানটা 0.1875 বাই I এর মান হচ্ছে 5 ইন্টু ক্ষেত্রফল হচ্ছে 0.15 ইন্টু 0.10 ইন্টু
বি এর মান হচ্ছে 5 × 10⁻³ কত আসে বলো তো? sin 30 মান হচ্ছে হাফ, তাই না? sin 30 মান হাফ না? রেজাল্ট কত আসে বলো? 1000। তাহলে পাক সংখ্যার পরিবর্তন করব কত আমরা? এই পাক সংখ্যার পরিবর্তন করব কত? 500। এই খেয়াল করো, অনেকে ভুলে অ্যান্সার লিখবে 1000। আমার অ্যান্সার চাইছে কি পাক সংখ্যার কত পরিবর্তন করলে। তাহলে পাক সংখ্যার পরিবর্তন কত? আগে ছিল 500, এখন কত? 1000। তাহলে অ্যান্সার হচ্ছে 500। লিখো তাই পাক সংখ্যার পরিবর্তন, পাক সংখ্যার পরিবর্তন সমান 1000 - 500। অ্যান্সার হচ্ছে 500।